অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ষষ্ঠ অধ্যায়ের আজকে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে একটু আলোচনা করব। ইলেকট্রন বিন্যাস আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে কতগুলো কক্ষপথে বা বৃত্তাকার কক্ষপথে ঘোরে। এখন নিউক্লিয়াসের চতুর্দিকে যে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন ঘোরে সেই কক্ষপথগুলোতে কী পরিমাণ ইলেকট্রন বা কীভাবে ইলেকট্রনগুলো সজ্জিত থাকে বা বিন্যস্ত থাকে সেটাই হলো ইলেকট্রন বিন্যাস। এই ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে পরমাণুর ধর্ম পরিচালিত হয়। তো আমরা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে যেটা জানব সেটা হলো যে কোনো শক্তি স্তরে বা যে কোনো কক্ষে নিউক্লিয়াসের চতুর্দিকে অবস্থিত যে কোনো কক্ষে ইলেকট্রন ধারণ ক্ষমতা টয়েস এন স্কোয়ার, ইলেকট্রন ধারণ ক্ষমতা টয়েস এন স্কোয়ার। এখানে এন হলো 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা এবং এটা পূর্ণ সংখ্যা বা এটা কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা বোঝায়। তাহলে এনের মান যদি 1 হয়, এন সমান 1 হলে তাহলে আমরা প্রথম কক্ষপথ বুঝবো। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে? প্রথম কক্ষপথে ইলেকট্রন থাকবে 2 × এনের মান প্রথম কক্ষপথে 1, 2টি ইলেকট্রন থাকবে। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন সর্বোচ্চ 2টা থাকতে পারে। তো দ্বিতীয় কক্ষপথে এনের মান কত? দ্বিতীয় কক্ষপথে এনের মান 2, তাহলে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে। তৃতীয় কক্ষপথে এনের মান 3, তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন ধরবে 2 × 3 স্কোয়ার সমান 3 × 3 = 9, 2 = 18টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমরা দেখলাম যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কক্ষপথে টয়েস এন স্কোয়ার। তাহলে প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন ধরতে পারে। এইভাবে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে দেখব যে হাইড্রোজেনের একটিমাত্র ইলেকট্রন আছে, কাজে তার ইলেকট্রন বিন্যাস 1। তাকে যদি আমরা কক্ষপথ চিহ্নে দেখাই তাহলে এই যে লাল মাইনাস দেওয়া এটা ইলেকট্রন একটা, এটা নিউক্লিয়াস প্লাস, আর এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। হিলিয়ামে 2টা ইলেকট্রন আছে, তার ইলেকট্রন বিন্যাস 2। তাহলে এটা আমরা যদি কক্ষপথে দেখাই তাহলে নিউক্লিয়াসের বাইরে এই যে 2টা ইলেকট্রন ঘুরছে। লিথিয়ামের ইলেকট্রন 3টা, ইলেকট্রন বিন্যাস 2, 1। এটা প্রথম কক্ষপথে 2টা, আর প্রথম কক্ষপথে আর কোনো জায়গা নাই, তাহলে পরবর্তী 3 নম্বর ইলেকট্রনটা লিথিয়ামের কিন্তু দ্বিতীয় কক্ষপথে যাবে। তার কারণ হলো একটা রুমে যদি 2টা চেয়ার থাকে তাহলে 3জন ব্যক্তি প্রবেশ করলে কি হবে, যে 2টা চেয়ারে বসতে পারবে, তাহলে তৃতীয় জনের জন্য তাহলে অন্য কোনো চেয়ার খুঁজতে হবে। সেরকম লিথিয়ামের 3টি ইলেকট্রনের মধ্যে 2টি প্রথম কক্ষে এবং একটি দ্বিতীয় কক্ষে অবস্থান করে। সেরকম বেরিলিয়ামের ইলেকট্রন 4টি, তার বিন্যাস হবে 2, 2, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 2টা। এভাবে বেরিলিয়াম 5টা, 2, 3, কার্বন 6টা, 2, 4, নাইট্রোজেন 7টা, 2, 5, অক্সিজেন 8টা, 2, 6, ফ্লোরিন 9টা, 2, 7, আর্গন 10টা, 2, 8। তাহলে আর্গনের 10টা কীভাবে? প্রথম কক্ষপথে 2টো আর শেষ কক্ষপথে হবে 8টা। এখানে 4টে দেখানো হচ্ছে, এখানে 5, 6, 7, 8। তাহলে আর্গনের ইলেকট্রন বিন্যাস হবে 2, 8। এরকম করে আমরা পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করতে পারি। তাহলে যদি তোমাদের বলা হয় যে সোডিয়ামের পরমাণুতে ইলেকট্রন বিন্যাস কত? সোডিয়াম 11, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কত হবে? প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, আর তৃতীয় কক্ষে হবে 1টা। তার কারণ 8 আর 2 10, আর 11। এভাবে যদি আমরা বলি যে ম্যাগনেসিয়ামের 12টা ইলেকট্রন আছে, তার বিন্যাস কীরকম হবে? প্রথম কক্ষে 2টা, দ্বিতীয় কক্ষে 8টা, 10টা, আর তৃতীয় কক্ষে হবে 2টা। এইভাবে ইলেকট্রন বিন্যাসগুলো করতে হয় এবং ইলেকট্রন বিন্যাসের উপরেই মৌলের ধর্ম নির্ভর করে। এর পরের লেকচারে আমরা মৌলের ধর্ম এবং ইলেকট্রন বিন্যাসের মধ্যে সম্পর্কটা দেখব। আজ এই পর্যন্তই।